কাছে গতকালও যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত, যাদের চাকরি চলে গেছে, তাদের চাকরি চলে যাওয়ার পর এক অদ্ভুত নিরাশা, হতাশা তাদের জীবনে সাথী হয়েছে। তারা দেখা করতে এসেছিল এবং তাদের দুরবস্থার কথা বলতে এসেছিল। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আজ বাংলায় স্কুল শিক্ষা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধুমাত্র রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী এবং চৌর্যবৃত্তি বা দুর্নীতির কারণে কোনো অপরাধ না করে, কোনো অন্যায় না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আজ পথে বসেছে। তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে। তাদের বাবাদের, মায়েদের, যাদের বয়স্ক হয়ে গেছে তাদেরকে সকালবেলায় বাড়ি থেকে ইচ্ছা করে বেরিয়ে বলতে হয় যে আমি চাকরি করতে যাচ্ছি, নাহলে বাবা মা নার্ভাস হয়ে যায়। তারাও জানে 31শে ডিসেম্বর পর তাদের জন্য এক সমূহ বিপদ। শুধু শিক্ষক শিক্ষিকারাই নয়, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অভিশাপ এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার শিক্ষা প্রশাসন। কি বলেন কেন? আমার কাছে খবর আছে, আমার কাছে তথ্য পেয়েছি আমি, যে 66,744 পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল, তার মধ্যে 5,149টিতে একজন করে শিক্ষক, 6,426 আপার প্রাইমারি স্কুল, 891টিতে একজন মাত্র শিক্ষক। প্রাথমিকে 11,515টি স্কুলে 30-এর কম পড়ুয়া। প্রাথমিক স্তরে 3,669টা স্কুলে 15 জনের কম পড়ুয়া। 747টা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই। আপার প্রাইমারিতে 1,475টা স্কুলে 30 জনের কম পড়ুয়া। 720টি স্কুলে 15 জনের কম ছাত্রছাত্রী। 269টি স্কুলে একজনও পড়ুয়া নেই। এইভাবেই বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি, তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বশান্ত হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কি তাদের জন্য অপেক্ষা করছে। তেমনি পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যারা সরকারি স্কুলে পড়াশোনা করে, সস্তায় পড়াশোনা শিক্ষা অর্জন করে যারা বড় হতে চাইছে, তাদের জন্য এক চরম বিপদের ফসলের সংকেত এই পশ্চিমবঙ্গের আজকের শিক্ষা। এর মধ্যে সব থেকে বেশি লাভবান হচ্ছে কে জানেন? লাভবান হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত স্কুল। এই বাংলায় গ্রামে গঞ্জে সর্বত্র ব্যাঙের ছাতার মতন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা। কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না, যা হবে বেসরকারি স্কুলই হবে। সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে, যখন স্কুলে স্কুলে ছাত্র নেই, ছাত্রী নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে এবং অধিক টাকার বিনিময়ে সেখানে ছাত্রছাত্রীদের পড়বার ব্যবস্থা করছে। ফলত কি হবে? যাদের পয়সা খরচ করে পড়ানোর ক্ষমতা আছে তারা হয়তো পড়াতে পারবে, বাকি ছাত্রছাত্রী যারা গরিব পরিবারের, যাদেরকে সরকারি মাধ্যমে স্কুলের মাধ্যমে যাদের শিক্ষা অর্জন করতে হয়, তারা কিন্তু পড়তে পারবে। এটা একটা ভয়ঙ্কর আগামী দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষিকার চাকরি পদ থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি ভাবেই বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের অধিকার থেকে, তাদের শিক্ষা অর্জন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ ভয়াবহ
পরিস্থিতির মধ্যে আজকের বাংলা নিমজ্জিত হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বিশেষজ্ঞ ডাকা উচিত ছিল, আমাদের দাবি ছিল এটা। এবং পাহেলগামের ঘটনার পর যে পরিস্থিতি হয়েছে তা বিশেষ অধিবেশন ডাকার এক আদর্শ পরিস্থিতি, অর্থাৎ বিশেষ অধিবেশন ডাকাটা এখানটাই জরুরি এবং অত্যাবশ্যক ছিল। সেটা না করে আমি মনে করি সংসদীয় অধিকারকে ভারতবর্ষের সরকার বঞ্চিত করল, পূর্ণ করল। এটা সংসদীয় অধিকার আমাদের। আমরা কেন নির্বাচিত হয়ে যাই? মানুষের কথা বলার জন্য, মানুষের কথা জানার জন্য, সরকারের সিদ্ধান্ত জানার জন্য, সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেখানে সরকার কাকে বলা হয়? সরকার যারা অ্যাকাউন্টেবিলিটি ডিসচার্জ করবে, অর্থাৎ যারা তাদের দায়বদ্ধতা তারা স্বীকার করবে, এটার নাম হচ্ছে সরকার। সেই সরকারকে দায়বদ্ধতা স্বীকার করার জায়গা কোথায়? যার নাম হচ্ছে পার্লামেন্ট। সেটাকে এড়িয়ে যাওয়া মানে সরকার নিজেরা সত্য কথা আলোচনা করতে ভয় পাচ্ছে বলে। দেখুন, এটার আমরা বিরোধিতা করে এর মধ্যে রেলমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। এটা একটা অযৌক্তিক, অমানবিক একটা ব্যবস্থা। আমি নিজে রেল মন্ত্রকের মন্ত্রী যিনি শরীফুল ইসলামকে চিঠি দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তার জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা এর প্রতিবাদ করছি, কারণ আমাদের প্রত্যেকের একটা শারীরিক সমস্যা আছে। কল অফ দ্য নেচার আমাদের মেনে চলতে হবে। আমাদের শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া যদি সরকার মানতে রাজি না হয়, এর থেকে দুঃখে কিছু থাকতে পারে না। তাই ভারতবর্ষের রেল মন্ত্রককে আমি বলেছি, তারা আপাতত বন্ধ রেখেছে। তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকবো। এই এলাকার যারা ট্রেনে যাতায়াত করেন সেই যাত্রীদের নিয়ে আমরা আন্দোলন করতে চাই, তাদের আহ্বানে আমরা অংশগ্রহণ করতে চাই। রাজনীতি বড় কথা নয়, এটা মানুষের সুযোগ সুবিধার প্রশ্ন। আমরা যে যাই রাজনীতি করি না কেন, মানুষের যে জৈবিক প্রক্রিয়া, মানুষের যে শারীরিক প্রক্রিয়া, সেইখানটাই আমরা হস্তক্ষেপ করতে পারি না বলে আমি মনে করি। তাই যাত্রী সাধারণের সুবিধার্থে যা যা করার দরকার সব করবো। এর মধ্যে আমরা এটাও বলেছি রেল মন্ত্রককে, আমি নিজে 2-3 বার চিঠি দেওয়া হয়ে গেল, যে এই যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর মুসলমান অধ্যুষিত জেলাগুলো, এখানে ঈদের পর পর আবার বকরিদ চলে এসছে। সেই বকরিদ সবাই হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা ফিরে আসে তাদের পরিবারের সঙ্গে আনন্দ করতে। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন তারা থাকে। তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হোক, এটাও আমার দাবি। আগে করেছি, আবার আমি করছি এবং এটা করতে থাকবো। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য অত্যন্ত। এটা আমাদের কাছে অনুশোচনা, পীড়ার কারণ। সেখানকার যে সরকার, সেই সরকারের যে প্রশাসন, তাদের অনেক বড়সড় গাফিলতি ছিল বলে আমি মনে করি। এবং তাদের সেই গাফিলতির কারণে এতগুলো উৎসাহী, উচ্ছ্বাসী ক্রিকেট সমর্থক, অন্ধ ক্রিকেট সমর্থক, বিরাট কোহলির সমর্থক বা তাদের যে ক্লাব, সেই ক্লাবের সমর্থক আজকে অকারণে, অকালে তাদেরকে মৃত্যুর মুখে পতিত। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। এই মৃত্যু কোনোভাবেই সমর্থন করা যায় না। সেই মৃতকের পরিবারকে আমরা সমবেদনা জানালেও এই মৃত্যু কখনোই কাম্য ছিল না। এটা কিন্তু পরিচালন ব্যবস্থা, প্রশাসনিক গাফিলতির কারণে এই মৃত্যুর মিছিল আমাদের হৃদয়কে আক্রান্ত করছে। দেখুন, এটাকে আমরা যেন কেউ হালকাভাবে না দেখি। আমি দেখছি সাংবাদিক অনেকে মাস্ক পরে আছে, ভালো করছেন আপনারা। আমি নিজে মাস্ক পরে নাই, এটা একটা ভুল হচ্ছে। কিন্তু এতদিন একটা অভ্যাস করেছিলাম, সেই অভ্যাসটা ত্যাগ করে দিয়েছি। নতুন করে অভ্যাস করতে গেলে সময় লাগছে, তবুও সাবধান সকলকে হতে হবে। কারণ আমরা জানি যে প্রথম যখন কোভিড হয়েছিল, সেই কোভিডকে উপেক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষ চেষ্টা করেছে। কোভিডের নানা ভ্যারিয়েন্ট আছে, সবসময় মিউটেট করতেই থাকে, এগুলো চলে যায় না। এবং বলা যায় যে কোভিডের সময় যে আমরা ভ্যাকসিন নিয়েছিলাম, তার প্রভাবও আস্তে আস্তে কমে যাচ্ছে, তার নষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন নতুন যে ভ্যারিয়েন্ট, সেগুলো মানুষকে আক্রান্ত করতে পারে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর বলতে পারে, আমি বলছি স্বস্তির খবর, সেটা যে ফ্যাটালিটি রেট কিন্তু নগণ্য, অর্থাৎ মৃতের সংখ্যাটা কম। আজকে মৃতের সংখ্যা কম মানে এটা নয় যে আগামী দিনে এইভাবে চলতে থাকবে। আজকের দিন অনুযায়ী ফ্যাটালিটি রেট অফ ফ্যাটালিটি এটা কম, মৃতের সংখ্যা কিন্তু কম। একটা জায়গায় বাঁচোয়া বলতে পারে, একটা জায়গায় স্বস্তি করতে পারে। রাজ্য সরকারের উচিত সতর্ক হওয়া, রাজ্য সরকারের উচিত মানুষকে সতর্ক করা,
রাজ্য সরকার উচিত আরো কোভিড মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা, কারণ এর আগে আমরা ঠকেছি এই রাজ্যে। না পারে না, দিদির রাজ্যে সবই হয়। দিদির রাজ্যে দেখুন না, আরজিকর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, যারা ডোম তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, যারা ডোমের কাজ করে, সাফাইয়ের কাজ করে, তারা নাকি মানুষের রক্ত ভিসেরা ভালো মন্দ সব নাকি পরীক্ষা করতে পারে, জানা নাই। এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে, ততদিন তৃণমূল আছে, এখানকার পকেট মার পাইলট হতে পারে। যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয়, তাহলে এখানকার পকেট মার পাইলট হতে পারে। এখানকার যে ডোম, সে রোমের পোপো হতে পারে, যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয়। না হলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ জেনে শুনে বুঝে ডোমের হাতে, সাফাই কর্মীর হাতে কি করে তুলে দেওয়া হয়? আমি করে কেউ ডোম বলে বা কেউ সাফাই করি বলে আমার কিন্তু কাউকে অপমান করার ইচ্ছা নেই, কিন্তু যার যেটা কাজ, সে কাজের দ্বারা অভিজ্ঞ, সেই কাজের দ্বারা অভিজ্ঞ মানে এক্সপার্ট হতে পারে। কিন্তু এই ধরনের ল্যাবরেটরিতে, যেখানটায় মানুষকে মৃত্যুর কারণ খোঁজা হয়, সেইখানে তাদের কি ভূমিকা থাকতে পারে আমার জানা নাই। বড় ভয়ঙ্কর পরিস্থিতি। তাই আরজিকর কাণ্ডের ধামাচাপা পড়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডের যিনি চিকিৎসক, যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার তথ্য আজও স্পষ্টভাবে প্রকাশিত হলো না, শুধুমাত্র এই সব কারণে। এটা তো বলেছিলাম, একটু আগে বলে দিলাম, আইসি লিটন সরকারের ফোন বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুব্রতকে রক্ষা করতে চাইছে। এখানে কোনো ভুল নেই। এক, ফোনের কথা বাইরে গেলে কি করে সেটা তদন্ত হচ্ছে। কেন ফোন করলো, কেন গালাগালি দিল, তা তদন্ত পুলিশ করছে। বড় মুশকিল ব্যাপার। ফোনে যা আলাপ আলোচনা, যে গালি গালাজ হলো, যে অপমান হলো, সেটা বাইরে কি করে গেল, পুলিশের সেখানটায় মাথা লাগা। কিন্তু কেন এটা করা হলো তা নিয়ে পুলিশের মাথা লাগা। এরপরে এই আইসি কে না কেসটাকে দিয়ে ক্ষমা চেয়ে বলতে হয়, সেই অপরাধ। সেই আইসি কে দেখুন এরপরে কোনো শাস্তির খেলা নেমে আসে, কারণ তাকে ষড়যন্ত্রকারী প্রমাণ করতে হবে, এবং তাকে প্রমাণ করতে হবে যে তৃণমূলের শত্রু। দুটো প্রমাণ করতে হবে, তবে না মার্কেটে খাবে। কেসটা মহাপুরুষ, আর যাকে গাল দিল সে হচ্ছে সমাজের অপরাধ, এটা প্রমাণ করতে হবে। না করবে না তো, তার মানে তো স্পষ্ট। এবার আইসি কে ফাঁসানো হবে, যে আইসি তোমাকে যে গালাগালি দিল টিভি বালারা জানলো কি করে? তোমাকে যে গালাগালি দিল তুমি টিভি বালাকে বললা কেন? গালাগালি খেলে খাও, লাজ্জুতো খাও। দিদির আমলে লাজ্জুতো খেতে হবে আমাদের, বিনিময়ে পয়সা তোলো, পয়সার ভাগ খাও, কিন্তু লাজ্জুতো যে খাদ্য সেটা বাইরে বলা যাবে না। এই হচ্ছে অঘোষিত এই বাংলার আইন। আইনজীবী কোন দলের আমি তো জানি না সেটা, আইনজীবী সমাজের কিসের স্ট্যাম্প মারা থাকে না, যে কোনো রাজনৈতিক দলের সে আইনজীবী। আইনজীবী তার কাছে যে যাবে তারই আইনজীবী হিসেবে কাজ করে, এটা আমরা জানাই। বাংলা এখন সবকিছু উলটপুলট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আর কি। তা যার কথা বলছেন তাকে নিয়ে বাংলায় কি আলোচনা আপনারা জানেন। বাঁচার পথ খোঁজার জন্য সে কোথায় যাবে সে জানে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে পুলিশ, সেই পুলিশের মর্যাদা সম্মান রক্ষা করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী। যেমন সাধারণ মানুষের নিরাপত্তা আজকে বিঘ্নিত, তেমনি পুলিশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে বাংলা মানুষ যাবে কোথায়? অবাক লাগছে যে তদন্ত করার নামে যিনি প্রকৃত অপরাধ করলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই পুলিশ কেন এই রেকর্ডিং বাইরে দিল বা কি করে গেল তা নিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের অধিক চিন্তা। এবং আমার ধারণা যে আইসি বোলপুরের বিপদ বাড়ছে, তাকে কিন্তু আগামী দিনে ফাঁসানোর ব্যবস্থা হবে তাদের প্রিয় কেসটাকে বাঁচানোর জন্য। ওই সুমনদের আছে বলেই অনেক চ্যানেলের মধ্যে এবিপি আনন্দ
তারা বাংলার বিবেকের কাজ করছে। বাংলার বিবেক বিভিন্ন চ্যানেল যেমন করছে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে এবিপি আনন্দ, আমরা সবাই জানি। এবং এবিপি আনন্দের যিনি দায়িত্ব পালন করছেন এডিটর হিসাবে, সাব এডিটর বা ভাইস এডিটর হিসেবে, যে পদেই হোক না কেন, সুমন দে আজ বাংলার ঘরে ঘরে একটা অতি পরিচিত ব্যক্তিত্ব, যিনি নিরপেক্ষভাবে খবর পরিবেশনের চেষ্টা করার কারণে পশ্চিমবঙ্গের তৃণমূলের নামক মানব দরদি যে চ্যানেল, এই যে সরকার, সেই সরকার যে কতটা অমানবিক, কতটা নিষ্ঠুর, কতটা অযোগ্য, কতটা অদক্ষ, তা পর্দা খুলে দিচ্ছে এবিপি আনন্দ। তার জন্যই এবিপি আনন্দের বিরুদ্ধে নেমে আসছে সরকারের রোষের বহ্নিশিখা। তারা থামাতে চাইছে এবিপি আনন্দকে, তারা থামাতে চাইছে সুমনদের নেতৃত্বে পরিচালিত সংবাদ পরিবেশন, কারণ তারা জানে যে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বাংলার মানুষ তৃণমূল নামক সরকারের আসল চেহারা, কুৎসিত চেহারা, নিষ্ঠুর চেহারা প্রতিদিন তারা মূর্ত করছে, দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তাই যে পুলিশ অফিসার এত বড় দুঃসাহস দেখাচ্ছে, এটা কিন্তু তার নিজের কথা নয়, তার পরিবারের লোকেরাও কিন্তু এবিপি আনন্দের সুমনদের কথা বিশ্বাস করে। তার পরিবার জিজ্ঞেস করতে চাই সেই পুলিশ অফিসারের পরিবারকে, যে আপনার পরিবারের যারা সদস্য বা সদস্যা, তারা কি ওই যে বোলপুরের আইসি, যাকে অকথ্য ভাষায় গালাগালিজ করা হয়েছে, যার বউকে, তার মাকে, সেটা কি তার পরিবারের সদস্য বা সদস্যরা সমর্থন করেন? আপনি নিজে আপনার পরিবারকে জিজ্ঞেস করুন সুমন দে কিছু বলার আগে। দালালি করতে করতে এমন দালাল হয়ে যেন না যে পরিবার আপনাকে আগামী দিনে তৃণমূলের পাঁচাটা কুকুর বলতে বাধ্য হয়। আমরা স্বাধীন সংবাদ পরিবেশনার পক্ষে, ভারতবর্ষের সংবিধান সে অধিকার দিয়েছে। এই সুমনদের বিরুদ্ধে এর আগেও অনেক মিথ্যা মামলা করা হয়েছে। কেন? সংবাদের সত্যতা প্রকাশ করার জন্য, খবরটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। আপনারা যারা আজকে এখানে চ্যানেল আছেন, আপনারা আছেন বলেই আজও বাংলার মানুষ এই বাংলার হাল হকিকত দেখতে পাচ্ছে। তাই আপনারা বাংলার বিবেকের নাম, তার মধ্যে উল্লেখযোগ্য খ্যাতনামা একটা সংবাদ চ্যানেলের নাম এবিপি আনন্দ, যার পরিচালনা করে প্রতিদিন সুমনদের নেতৃত্বে সাংবাদিকেরা। আমরা তাদের চ্যানেল দেখি, আমরা হৃদয়ঙ্গম করি, আমরা অনেক কিছু বুঝতে পারি, তাই তাদেরকে আমরা সমর্থন